যুগের পরিবর্তনের সাথে সাথে এর সংজ্ঞাগুলো পরিবর্তন হয়েছে। আমরা ইতিহাস থেকে লক্ষ্য করলে দেখতে পারবো যে অ্যারোমা শব্দ থেকে মূলত অ্যারোমেটিক শব্দটি উৎপত্তি হয়েছে। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ, অর্থাৎ প্রাচীনকালে সুগন্ধযুক্ত যে কোনো জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলত। কিন্তু বর্তমানে কালের বিবর্তনের সাথে সাথে সুগন্ধযুক্ত, গন্ধহীন এবং দুর্গন্ধযুক্ত যে কোনো জৈব যৌগই অ্যারোমেটিক যৌগ হিসাবে পরিচিত। তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বলে? ক্লাস 19 আমরা শিখছি 5, 6, 7 কার্বন বিশিষ্ট চাকরিক এবং সমতলীয় জৈব যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ বলা হয়। কিন্তু দেখা গেছে যে এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা সকল কিছুকে ব্যাখ্যা করতে চাই তাহলে ব্যাখ্যা করা সম্ভব হয় না। এবং পরবর্তীতে বিজ্ঞানী লসমিথ বলেন যে বেনজিন এবং বেনজিন থেকে উদ্ভূত বা বেনজিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেমন এটা অ্যারোমেটিক যৌগ, এর নাম হচ্ছে বেনজিন, এবং এর নাম হচ্ছে ন্যাপথেলিন, এটাও একটি অ্যারোমেটিক যৌগ। ন্যাপথেলিন, অ্যান্থ্রাসিন এগুলো সবই অ্যারোমেটিক যৌগ। তারপরেও দেখা যায় এখানে সকল ধর্মগুলোকে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিক যৌগের সম্পূর্ণ এবং আধুনিক মতবাদ দেয়। সেই হাকেল নীতি অনুযায়ী সেখানে বলা হয়েছিল যে সকল চাকরিক যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। এবং এই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকার জন্য যে ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক গত্য। এখন আমরা অ্যারোমেটিক যৌগের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। অ্যারোমেটিক যৌগ সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে সুষম চাকরিক, দুই নম্বর বিষম চাকরিক। সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যে সকল অ্যারোমেটিক জৈব যৌগে বা চাকরিক জৈব যৌগে কার্বন ভিন্ন অন্য কোনো মৌল থাকে না তাকে বলা হয় সুষম অ্যারোমেটিক যৌগ। যেমন বেনজিন, আবার এটাকে যদি চক্র আরেকটা বাড়িয়ে দিই তবে হবে ন্যাপথেলিন, এবং আরেকটা চক্র বাড়িয়ে দিলে নাম হবে অ্যান্থ্রাসিন। কিন্তু যদি দেখা যায় যে মূল চক্রের সাথে কার্বন ভিন্ন অন্য কোনো মৌল বিদ্যমান থাকে, আমরা দেখি এই যৌগেতে কার্বন ভিন্ন একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান, সুতরাং এটি বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ এবং এর নাম হচ্ছে ফিউরান। হাকেল তথ্য অনুযায়ী আমরা অ্যারোমেটিক যৌগের গঠনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে অ্যারোমেটিক যৌগের 6 কার্বন বিশিষ্ট একটি চাকরিক সুসমতলীয় যৌগ, এবং প্রত্যেকটি কার্বন পরমাণু তিনটি পরমাণুর সাথে যুক্ত। যেমন এই কার্বনের কথা যদি আমরা চিন্তা করি, এই কার্বন পরমাণু অপর 2টি কার্বন পরমাণুর সাথে এবং একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। এই প্রত্যেকটি কার্বন পরমাণু sp2 সংকরিত, কারণ আমরা জানি যখন এই দ্বিবন্ধন বিদ্যমান তখন sp2 সংকরণে জৈব যৌগ গঠন করে। এবং এখানে হাইড্রোজেন পরমাণুটি শুধুমাত্র s অরবিটাল বিদ্যমান থাকায় যখন কার্বন এবং কার্বন পরস্পরের সাথে যুক্ত হয় তখন sp2 সংকরণের মাধ্যমে গঠিত হয়। এবং এই কার্বন এবং এই হাইড্রোজেন যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন sp2 এবং s সংকরণের মাধ্যমে যুক্ত হয়। তখন এখানকার
কার্বন হাইড্রোজেন অথবা হাইড্রোজেন কার্বন কার্বন প্রত্যেকটির কোণ হয় 120 ডিগ্রি। প্রত্যেক জায়গায় 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবং যদি আমরা দেখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন যার দৈর্ঘ্য হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এখানে এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। কিন্তু এলিফ্যাটিক অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকলে তখন তার দৈর্ঘ্য হয় 1.33 এবং কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকলে তার দৈর্ঘ্য হয় 1.54 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে এই দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে বেনজিন বা অ্যারোমেটিক যৌগযুগে কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য স্বাভাবিক এলিফ্যাটিক যৌগ অপেক্ষা ভিন্ন, অর্থাৎ দ্বিবন্ধন অপেক্ষা কম, দ্বিবন্ধন অপেক্ষা বেশি কিন্তু একক বন্ধন থেকে কম। এই কারণে বেনজিন কিছু বিশেষ ধরনের ধর্ম প্রদর্শন করে। আমরা এখন দেখব অ্যারোমেটিক যৌগের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান বা অ্যারোমেটিসিটি গুলা কি কি। এক নম্বর, প্রথমে আমরা বলেছি অ্যারোমেটিক যৌগ চাক্রিক, সমতলীয় এবং একান্তরিত দ্বিবন্ধন দ্বারা গঠিত। দ্বিবন্ধন দ্বারা গঠিত। আমরা চাকরির কথার অর্থ বুঝি, কিন্তু সমতলীয় মানে কি? সমতলীয় মানে হচ্ছে যে আমরা যখন কোনো বস্তুর স্থানাঙ্ক নির্ণয় করতে যাই গণিতে, তখন আমরা 2D অথবা 3D স্থানাঙ্ক ব্যবস্থা আসি। তার মানে যখন কোনো বস্তুর অবস্থান দ্বিমাত্রিকে কল্পনা করা হয় তখন তাকে সমতলীয় হিসাবে আখ্যা দেওয়া হয়। একান্তরিত এই কথার অর্থ হচ্ছে যে আমরা যদি অ্যারোমেটিক যৌগে দেখি যে একটি পর পর দ্বিবন্ধন বিদ্যমান, যদি এই কার্বনের কথা চিন্তা করি তারপরে এখানে কোনো দ্বিবন্ধন নাই, না থাকার পর পরবর্তীতে দ্বিবন্ধন, আবার দ্বিবন্ধন নাই, তারপরে দ্বিবন্ধন, এভাবে একটির পর পর যদি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তবে সেটাকে বলা হয় একান্তরিত দ্বিবন্ধন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা বিশেষ ধরনের সম্পৃক্ততা প্রদর্শন করে। অসম্পৃক্ততা প্রদর্শন করে। আমরা জানি যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেক্ষেত্রে এলিফ্যাটিক যৌগগুলা অসম্পৃক্ত যৌগ হিসাবে পরিচিত। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এটা অসম্পৃক্ত যৌগ। কিন্তু বেনজিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, সেক্ষেত্রে তাহলে এটা অসম্পৃক্ত যৌগ হওয়ার কথা ছিল। কিন্তু নরমালি এলিফ্যাটিক যৌগগুলা যেরকম অসম্পৃক্ততা প্রদর্শন করে, বেনজিন সেরকম অসম্পৃক্ততা প্রদর্শন করে না, ভিন্ন ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে। আমরা তাহলে দেখি কেন ভিন্ন ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে। বেনজিনকে যদি হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে দেখা যায় দ্বিবন্ধন থাকার কারণে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন বিক্রিয়া দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কোনো বিক্রিয়া দেয় না, নো রিঅ্যাকশন। আবার এটাকে যদি ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দেওয়া হয় বেনজিনকে, তাহলে দেখা যায় যৌথ বিক্রিয়ার মাধ্যমে সেটা তার লাল বা কমলা বর্ণ দূর করার কথা ছিল এবং যৌথ যৌগ উৎপন্ন করার কথা ছিল। যদি এলিফ্যাটিক যেমন এইরকম যৌগ হলে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দেওয়ার পর তার দ্বিবন্ধনকে ভেঙে
CH2Br CH2Br এরকম যৌগ উৎপন্ন করত, সেই সাথে লাল বা কমলা বর্ণ দূর করত। কিন্তু বেনজিন ব্রোমিন পানির সাথে কোনো বিক্রিয়া প্রদর্শন করবে না, রিঅ্যাকশন DI1। আবার বেয়ার পরীক্ষার কথা যদি বলি, তার মানে KMnO4 KOH ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলেও এটা তার গোলাপি বা বেগুনি বর্ণকে দূর করবে না, মানে কোনো বিক্রিয়া দিবে না। কিন্তু এলিকেটিক জৈব যৌগের ক্ষেত্রে সেটা গোলাপি বর্ণ বা বেগুনি বর্ণ দূর করত। এটা পানির সাথেও কোনো বিক্রিয়া দিবে না। আমরা যদি পানির সাথে বিক্রিয়ার কথা চিন্তা করি, সেক্ষেত্রে নো রিঅ্যাকশন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এরা কোনো যৌথ বিক্রিয়া প্রদর্শন করতে পারছে না। যেহেতু যৌথ বিক্রিয়া প্রদর্শন করতে পারছে না, তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি? সিদ্ধান্ত আসতে পারি এরা সম্পৃক্ত, অসম্পৃক্ত নয়। অপরদিকে আমরা যদি বেনজিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দেই, যেমন ক্লোরিনের বিক্রিয়া দেই ইউভি রশ্মির উপস্থিতিতে, 3টা ক্লোরিন বেনজিনের সাথে বিক্রিয়া করে গ্যামাক্সিন নামক যৌগ উৎপন্ন করবে। Cl 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 প্রত্যেকটা জায়গায় একটা করে Cl, যৌগটির নাম হচ্ছে গ্যামাক্সিন। তার মানে কি সংযোজন বিক্রিয়া প্রদর্শন করেছে। অপরদিকে আবার এটাকে যদি ওজনের সাথে বিক্রিয়া দেওয়া হয়, তাহলে প্রথমে ওজোনাইড যৌগ উৎপন্ন করবে জিঙ্কের উপস্থিতিতে, এবং পরবর্তীতে তা পানির দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে CH2 ইথিলিন গ্লাইকল উৎপন্ন করবে। আবার ক্লোরিনের সাথে AlCl3 এর উপস্থিতিতে বিক্রিয়া দিলে দেখা যায় ক্লোরোবেনজিন, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এরা যৌগ উৎপন্ন করবে, প্লাসের সাথে হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় এরা প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, অর্থাৎ এরা অসম্পৃক্ত। তাহলে দুই দিক থেকে যদি চিন্তা করি, একদিকে আমরা অসম্পৃক্ততার প্রমাণ পাই, অন্যদিকে সম্পৃক্ততার প্রমাণ পাই, কিন্তু বাস্তবে দেখা যায় যে যৌগটিতে অর্থাৎ অ্যারোমেটিক যৌগের প্রতিনিধি বেনজিনে দ্বিবন্ধন বিদ্যমান থাকার কারণে এদেরকে বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ বলা হয়। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যৌগ একটি বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে, ব্যাখ্যা করো, অথবা বেনজিন বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে কেন, অথবা বেনজিন ব্রোমিন পানি বিক্রিয়ায় তার গোলাপি বর্ণ দূর করে না কেন, ব্যাখ্যা করো। এখন আমরা আসি 3 নম্বর অ্যারোমেটিসিটি বা 3 নম্বর বৈশিষ্ট্য, যা হচ্ছে যে এটি বিশেষ ধরনের স্থায়িত্ব, তার মানে এটি স্থিতিশীলতা বেশি। প্রদর্শন করে অ্যারোমেটিক যৌগের স্থিতিশীলতা অনেক বেশি। কেন, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা প্রথমে বলেছিলাম যে বেনজিন sp2 সংকরণের মাধ্যমে গঠিত, এবং প্রত্যেকটি কার্বনে, যেমন আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, এর উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2p 1 2 3, এবং সর্ববহিস্থ শক্তি স্তরের এই 3টি ইলেকট্রন নিয়ে sp3 সংকর অরবিটাল উৎপন্ন করে, এবং
2pz অরবিটালটি অসংকরিত অবস্থায় থাকে। এই অসংকরিত অরবিটালটি প্রত্যেকটি কার্বন পরমাণুতে লম্বভাবে অবস্থান করে। যেমন কার্বন, তোমরা যখন অঙ্কন করবে তখন প্রত্যেকটি লোব যেন সমান সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে এই কার্বনগুলো একে অপরের সাথে sp2 সংকরণে গঠিত, কিন্তু 2pz অরবিটালগুলো অসংকরিত থাকার কারণে তা লম্বভাবে অবস্থান করে। কিন্তু লম্বভাবে অবস্থান করার পর তারা পাশাপাশি অবস্থান করে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, যেগুলোকে বলা হয় পাই বন্ধন। যেমন এটার সাথে প্রথমে এটার সাথে এটার একটা আকর্ষণ ফিল কাজ করবে, পরবর্তীতে এটার সাথে এটার একটা আকর্ষণ এবং এটার সাথে এটার একটা আকর্ষণ। তাহলে এই একটা মিলে একটা পাই বন্ধন, এখানে একটি পাই বন্ধন এবং এখানে একটি পাই বন্ধন, মোট 3টি পাই বন্ধন থাকবে। কিন্তু চোখের পলকে এই আকর্ষণ মানে যে কার্বনের সাথে তারা যুক্ত ছিল, আকর্ষণ ফিল করছিল, অনুরণের কারণে বা রেজোনেন্সের কারণে তারা আবার অন্য কার্বনের সাথে, যেমন আমরা আগে এইটার সাথে এটার পাই বন্ধন দেখিয়েছিলাম, কিন্তু দেখা যায় পরবর্তীতে এটার সাথে এটার এবং এইটার সাথে এটার এবং এইটার সাথে এটার একটা আকর্ষণ থাকবে। তাহলে এভাবে বিজ্ঞানী কেকুল বলেছিল যে একটি কার্বন পরমাণুতে যে 3টি সংকরিত অরবিটাল থাকে, তিনটি পাই ইলেকট্রন থাকে, এই পাই ইলেকট্রনগুলো অবিরত রেজোন্যান্স বা অনুরণে অংশগ্রহণ করে। অনুরণের কারণে আমরা লক্ষ্য করি যদি প্রথমে এই কার্বনে দ্বিবন্ধন ছিল এইটা এবং এটার মধ্যে, কিন্তু পরবর্তীতে সেটা এইটা এবং এইটার মধ্যে চলে যায়, তার পরবর্তীতে এইটার সাথে এটা এবং এইটা, এভাবে অবিরত তারা ঘূর্ণয়মান অবস্থায় থাকে। বিধায় আমরা বেনজিন এর গাঠনিক চিত্রে সবসময় মাঝখানে একটি গোল বা বৃত্ত দ্বারা প্রকাশ করি। এটি বিজ্ঞানী কেকুল আবিষ্কার করেছে। এই যে তারা অনুরণ বা রেজোনেন্স অংশগ্রহণ করে, এই রেজোনেন্সের কারণে মূলত তারা স্থিতিশীলতা অর্জন করে। এই স্থিতিশীলতার জন্যই বেনজিন অন্যান্য বা দ্বিবন্ধনযুক্ত এলিফ্যাটিক যৌগ থেকে বিশেষ ধরনের স্থিতিশীলতা প্রদর্শন করে। 4 নম্বর অ্যারোমেটিসিটি হচ্ছে বা 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা হাকেল নিয়ম মেনে চলে। হাকেল নিয়ম মেনে চলে। আমরা পূর্বে বলেছি যে হাকেল নিয়ম অনুযায়ী যে সকল চাকরিক যৌগে 4n+2 সংখ্যক এই পাই ইলেকট্রন থাকে তাই অ্যারোমেটিক যৌগ। তার মানে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে তারা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতেই হবে। এখান থেকে মাঝে মধ্যে ক নম্বরে বা জ্ঞানমূলক প্রশ্ন আসে বা মাঝে মধ্যে ক নম্বরে আসতে পারে যে উদ্দীপকের যৌগটি অ্যারোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করো, অথবা এ কি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা দেব? পাই ইলেকট্রন কি? আমরা যখন একটু আগে বেনজিন এর গাঠনিক চিত্র দেখেছি, সেখানে 3টি দ্বিবন্ধন দিয়েছিলাম। এই দ্বিবন্ধনগুলো অনুরণের মাধ্যমে পরবর্তীতে আবার কি করতে পারে, এক জায়গা থেকে এক কার্বন থেকে অন্য কার্বনে স্থানান্তরিত হতে পারে। আর এই যে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয় বিধায় এই ইলেকট্রনগুলোকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। লোকালাইজড
ইলেকট্রন। আর এলিফেটিক জৈব যৌগের যে দ্বিবন্ধন বিদ্যমান সেই ইলেকট্রনগুলো কোনো স্থানান্তর হতে পারে না বিধায় এদেরকে বলা হয় লোকালাইজড ইলেকট্রন। এরা কখনোই রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু বেনজিন বা অ্যারোমেটিক যৌগে এরা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে। আর এই ডিলোকালাইজড ইলেকট্রনগুলোকে মূলত পাই ইলেকট্রন হিসাবে আখ্যা দেওয়া হয়। আমরা অনেক আগেই জানি যে যে কোনো একটি বন্ধনের জন্য মূলত দুটি ইলেকট্রন দায়ী হয়। যেমন হাইড্রোজেন যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন এটার একটি ইলেকট্রন এটার একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন অণু গঠন করে। তার মানে প্রত্যেকটি বন্ধনের জন্য দুটি করে ইলেকট্রন দায়ী। সেক্ষেত্রে যখন একটি বেনজিন একটি পাই বন্ধন গঠন করে সেক্ষেত্রে একটি পাই বন্ধনের জন্য দুটি ইলেকট্রন দায়ী হয়। তাহলে বেনজিনের মধ্যে 1 2 3টা 1 2 এবং 3টা দ্বিবন্ধন থাকার কারণে আমরা লিখতে পারি 4n+2 = 6। তাহলে সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করলে n = 1 আসবে, যা একটি পূর্ণ সংখ্যা। এভাবে যদি কখনো দেখি যে n এর মান পূর্ণ সংখ্যা হয় তবে সেটি অ্যারোমেটিক যৌগ, আর n এর মান যদি ভগ্নাংশ হয় অথবা দশমিক সংখ্যা হয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ না, তাকে বলবো আমরা নন অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা একটি যৌগ নিয়ে দেখি। যেমন এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোপেন্টাডাইন। এই যৌগের জন্য 4n+2 = দুইটি দ্বিবন্ধন থাকার কারণে আমরা একে 2 × 2 প্রত্যেকটা বন্ধনের জন্য দুটি করে ইলেকট্রন দেয় বিধায় আমরা একে লিখতে পারি 4। অর্থাৎ 4n = n = 1/2, যা একটি অপূর্ণ সংখ্যা, অপূর্ণ বা ভগ্নাংশ। সুতরাং এই যৌগটি নন অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ না, কম্পাউন্ড। কিন্তু আমরা যদি বিষমচাক্রিক যৌগের ক্ষেত্রে দেখি, যেমন পাইরোল, এই যৌগটার কথা আমরা চিন্তা করি, n দ্বিবন্ধন দ্বিবন্ধন, এখানে n এর মধ্যে একটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকার কারণে যৌগের জন্য 4n+2 = 2 × 4, আর এই মুক্ত জোড় ইলেকট্রন 4 আর 2 এ 6, n = 1। সুতরাং যা একটি পূর্ণ সংখ্যা, সুতরাং একটি অ্যারোমেটিক যৌগ। আমাদের লক্ষ্য রাখতে হবে যখন বিষমচাক্রিক যৌগ থাকে সেই ক্ষেত্রে কার্বন ভিন্ন অন্য যে যৌগটি থাকে, অন্য যে মৌলটি থাকে, তাতে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেই মুক্তজোড় ইলেকট্রন যদি চক্রের ভিতরে অবস্থান করে, যেমন এখানে চক্রের ভিতরে দুটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান বিধায় এটাকে আমরা 4n+2 এর সাথে অর্থাৎ পাই ইলেকট্রন সাথে যোগ করে নেব। কিন্তু বাইরে যদি থাকে সেক্ষেত্রে আমাদের যোগ করা যাবে না। যেমন আমরা এখানে অক্সিজেন যদি দিয়ে দিতাম, এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এখানেও থাকতে পারে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সেই ক্ষেত্রে আমরা শুধু এই ইলেকট্রনটাকে আমরা পাই ইলেকট্রন হিসাবে ধরতাম, কিন্তু এই ইলেকট্রনকে পাই ইলেকট্রন হিসাবে ধরা যাবে না। তাহলে আমরা এখান থেকে অতি সহজেই কোনটি অ্যারোমেটিক যৌগ কোনটি নন অ্যারোমেটিক যৌগ এ নিয়ে প্রশ্ন আসলে উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা আরেকটু আলোচনা করি, যদিও এটা অ্যারোমেটিসিটির বাইরে। আমরা অনেকে অ্যারোমেটিক যৌগের নামকরণ জানি না। অ্যারোমেটিক যৌগের নামকরণ করতে গেলে আমাদের দেখতে হবে যে এর সাথে কোন শাখামূলক আছে কিনা। আমাদের প্রথমে শাখামূলকের নাম
উচ্চারণ করে তারপর যৌগটির নাম উচ্চারণ করতে হবে। যেমন আমরা যদি এখানে CH2 CH2 CH3, তাহলে দেখা যায় যে এখানে এই মূলকটাকে শাখামূলক বলা হয় এবং এখানে 3টি কার্বন থাকার কারণে এটার নাম হচ্ছে প্রোপাইল মূলক। আমরা এগুলো আগেই শিখে আসছি, প্রোপাইল মূলক। তাহলে এই যৌগটির নাম হবে প্রোপাইল বেনজিন। প্রোপাইল বেনজিন। কিন্তু যদি আমাদের এই শাখাটি বেনজিন বা অ্যারোমেটিক যৌগে উপস্থিত কার্বনের থেকে বেশি হয়ে যায়, যেমন CH2 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 1 2 3 4 5 6 7 CH3, তাহলে দেখা যায় এইটা শাখামূলক হিসাবে চিহ্নিত হবে। নিয়ম হচ্ছে যদি এলিভেটিক অংশে কার্বন পরমাণু অ্যারোমেটিক যৌগের থেকে বেশি হয়ে যায়, তাহলে এলিভেটিক অংশটি মাদার চেইন বা মূল শিকল হিসাবে ক্রিয়া করবে, আর অ্যারোমেটিক যৌগের অংশটুক যা ফিনাইল মূলক আকারে ফিনাইল মূলক আকারে কাজ করবে। তাহলে এই যৌগটির নাম হবে ফিনাইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কার্বন এবং সব জায়গায় একক বন্ধন থাকার কারণে নাম হবে অকটেন, ফিনাইল অকটেন। এভাবে আমাদের নামকরণ করতে হয়। আবার মাঝে মধ্যে একাধিক শাখাও বিদ্যমান থাকতে পারে, যেমন Cl Cl, তখন এই যৌগটির নাম হচ্ছে ডাই ক্লোরো বেনজিন। কিন্তু আমরা সংখ্যাও দিতে পারি, যদি সংখ্যা বসাইতে চাই তাহলে 1,2, এটাকে আমরা 1 নং পজিশন এবং এটাকে আমরা 2 নং পজিশন ধরে 1,2 ডাইক্লোরোবেনজিন এই আকারে নামকরণ করতে পারি। এখানেও থাকতে পারতো আরেকটি ক্লোরিন, তাহলে হইতো 1,2,5 1 2 3 4, সরি, তাহলে 1 2 3 3 না 1 2 4, তাহলে ডাই না হয়ে এখানে হয়ে যেত টাইক্লোরো বেনজিন। কিন্তু এক্ষেত্রে আমরা মাঝে মধ্যে দেখা যায় যে ভিন্ন ধরনের নামের সাথেও পরিচিত হই। যেমন একটি মূলক থাকার পর অন্য মূলক কোন পজিশনে যাবে তার উপর ভিত্তি করে এই মূলকগুলোকে ভিন্ন ভিন্ন নামে চিহ্নিত করা হয়। যেমন এইটা এবং এইটাকে এই ক্লোরিন মূলকের সাপেক্ষে অর্থ অবস্থান হিসাবে আখ্যায়িত করা হয়, তার মানে এটাও অর্থ। আর 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশনকে মেটা অবস্থান হিসাবে চিহ্নিত করা হয় এবং 4 নাম্বার পজিশনকে প্যারা অবস্থান হিসাবে চিহ্নিত করা হয়। সেদিক থেকে চিন্তা করলে যখন আমরা এই যৌগের কথা চিন্তা করব, যেমন এখানে ক্লোরো আছে একটা এবং এখানে একটা ক্লোরিন দিলাম, তাহলে এটা 2 নাম্বার পজিশন একটা ক্লোরিন বিদ্যমান, তাহলে এই যৌগটার নাম হবে অর্থ ডাইক্লোরো বেনজিন। কিন্তু এখানে যদি না থাকতো, এখানে থাকতো, তাহলে সেটার নাম হতো প্যারা ডাইক্লোরো বেনজিন। যখন অর্থ, প্যারা, মেটা এই শব্দগুলো উচ্চারণ করা হবে, তখন 1 2 3 এই সংখ্যাগুলো উচ্চারণ করা যাবে না এবং এভাবে আমাদের নামকরণ করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি
তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা অনুরোধ করব, আমরা প্রথমে এই ভিডিওটি দেখার পর দ্বিতীয়বার যখন ভিডিওটি দেখব তখন খাতা কলম নিয়ে প্র্যাকটিস করব এবং কিছু কিছু পর আমরা এটাকে স্টপ করে লেখার চেষ্টা করব, তবে আমরা আরো সুন্দরভাবে শিখতে পারবো। নমস্কার।